আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ছাত্র সংগঠনে বিভেদে নিষিদ্ধ ছাত্রলীগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে শঙ্কা ছাত্রদল সভাপতির। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি ডাকসু ভিপির। শিক্ষাঙ্গনে দলীয়করণের সুযোগ নেই, বিশৃঙ্খলা বরদাস্ত করবে না সরকার। অর্থমন্ত্রীর হুঁশিয়ারি। কিছু মানুষের অনৈতিক ব্যবসায় জ্বালানি সংকট মনে করেন মির্জা ফখরুল। আধিপত্য ও ফ্যাসিবাদকে জাতি কখনো বরদাস্ত করবে না বলেন বিরোধী দলের নেতা। ঐক্যবদ্ধভাবে সংস্কার বিরোধী সরকারকে মোকাবেলা করা হবে নাহিদের বার্তা। এবং আমেরিকার সাথে দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানের পথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। স্বাগত জানিয়েছে ইইউ। চুক্তি চূড়ান্ত হলে নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আবারও মাথাচাড়া দিয়ে উঠবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। এদিকে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ক্ষমতার রাজনীতির প্রতিষ্ঠায় ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করে হল দখলের সুযোগ আর দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনায় থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তবে শুক্রবার দুই ছাত্র সংগঠনেরই শান্তিপূর্ণ অবস্থান দেখা গেছে। মনির হোসেন তপু রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক স্ক্রিনশট নিয়ে আবারও উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ দাবি করেন, ভুয়া স্ক্রিনশট দিয়ে অপপ্রচার চালিয়ে মবের শিকার হয়েছেন তিনি এবং তার সহপাঠীরা। পরিকল্পিতভাবে এই নাটক সাজানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে হবে। আমি এরকম কোনো পোস্ট করিনি, আর এখানে যে ছবি এবং নাম ব্যবহার করা হয়েছে সেটা আমার, তবে জিনিসটা পুরোপুরি এডিটেড। আমরা যখন শাহবাগ থানায় জিডি করতে যাই তখনই যেভাবে ছাত্রদলের সাহসের নেতৃত্বে যেভাবে হামলা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছিল যেন সবগুলো একটা মেটিকুলাস প্ল্যান। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশের জন্য জরুরি সভার ডাক দেয় ছাত্রদল। যে কোনো পরিস্থিতিতে উস্কানিতে পা দেয়া যাবে না বলে জানান দলের নেতারা। শিক্ষাঙ্গনে যেন অস্থিরতা তৈরি না হয় সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন ছাত্র সংগঠনটির নেতারা। সেজন্য ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের ডাকও দেন তারা। সোশ্যাল মিডিয়ায় যেন এই ধরনের গুপ্ত সদস্যদের তৎপরতা বন্ধ করা হয় সেজন্য ব্যবস্থা নিতে হবে। তা না হলে এ ধরনের ভুয়া ফটোকার্ড শতবার ছড়িয়ে দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশকে এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হবে। কোনোভাবেই কোনো ক্যাম্পাস যেন অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সর্বোচ্চ ধৈর্য এবং সংযম প্রদর্শন করব। এই বিভেদের একমাত্র সুযোগ নেবে এই ফ্যাসিস্ট ছাত্রলীগ, আওয়ামী লীগ। এখানে একটা কথা বলি, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল কখনো কোনো পর্যায়ে গুপ্ত অবস্থায় রাজনীতি করিনি, আগামীতেও করব না। কেউ না কেউ ঘোষণা দিয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ পুনর্বাসন করছে, এনসিপি দলে নিচ্ছে, কিংবা শিবির তো ইতিমধ্যে তাদের নিয়েছে। তো আগামীতে যখন হবে, যদি কোনো কারণে তারা পুনর্বাসিত হয়, এই উসমান হাদির কথাই আমি পুনরাবৃত্তি করতে চাই যে তারা কিন্তু আবার গুপ্ত অবস্থায় চলে যাবে। অলরেডি সে কারণে তারা কমিটি প্রকাশ করছে না। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে যে কোনো ধরনের অপশক্তিকে রুখে দিতে প্রস্তুত তারা। জুলাইয়ের এত রক্তের পরে যদি উপরের নির্দেশে এইভাবে সবকিছু বৈধ হয়, তাহলে বাংলাদেশে আইন আছে বলে আমাদের কাছে আর কিছু মনে হয় না। আমরা এখনো সহনশীলতার পরিচয় দিচ্ছি। আমরা ক্যাম্পাসের মধ্যে শান্তি চাই। ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে তাদের কোনো অবস্থান নাই। তারা আবার সেই ক্ষমতার রাজনীতির মাধ্যমে এই ক্যাম্পাসগুলোতে তারা শিক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি তৈরি করার মাধ্যমে তারা ক্যাম্পাসে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়। আমরা আশা রাখবো ছাত্রদল এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল ব্যবস্থা গ্রহণ করবে। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ এবং মঞ্চ 24। বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে আপনাদের কি ভূমিকা ছিল গতকালকের এই ঘটনায়? আমরা মনে করি আওয়ামী লীগের লেসপেন্সর হিসাবে যারা এখন রাজনীতিতে ঢুকতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। শনিবার নিরাপদ ও শান্তিপূর্ণ ক্যাম্পাসের দাবিতে গণমিছিলের ডাক দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। ছাত্রদল, ছাত্র শিবিরের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ
দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শিক্ষাঙ্গন সহ কোথাও দলীয়করণের সুযোগ নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির উদ্বোধন শেষে মন্ত্রী আরও বলেন, জনগণের ভোগান্তি কথা মাথায় রেখে জ্বালানি তেলের দাম সামান্য বাড়ানো হয়েছে। এদিকে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম দাবি করেন, পর্যাপ্ত মজুদ থাকার পরও কিছু মানুষের অনৈতিক ব্যবসায় দেশে জ্বালানি সংকট তৈরি হচ্ছে। চট্টগ্রাম ও ঠাকুরগাঁও প্রতিনিধিকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনিরুল আহসান। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের দ্বন্দ্ব সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকরা অর্থমন্ত্রীর কাছে সরকারের অবস্থান জানতে চান। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। এটা দল বলে কিছু নেই, সবসময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকবে, এদেরকে বাংলাদেশের আইন এটা টেক কেয়ার করবে, আপনার নিশ্চিন্ত থাকতে হবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় কোনো দলীয়করণ করার কোনো সুযোগ নাই। এইখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাষায় বলছি, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা একটা স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে চলছি বাংলাদেশে। জ্বালানি তেলের সংকট, ব্যাংক, শেয়ার বাজার সহ অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান অর্থমন্ত্রী। কৃষকের চিন্তা করে, শ্রমিকের চিন্তা করে, সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে আমরা অনেক দেরিতে মূল্যবৃদ্ধি করছি, তাও খুবই সামান্য। আমাদের তুলনা আপনি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি। আমরা কিন্তু সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিরোধী দল সহ একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এদিকে জ্বালানি তেল সরবরাহ নিয়ে সংকটের জন্য কিছু মানুষের অনৈতিক ব্যবসায়ী মনোভাবকে দায়ী করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমার জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যায়। এই জন্য কোনো এই তেল বিক্রি করে ফায়দা না লুটতে পারে তার জন্য ব্যবস্থা করতে হবে। এ সময় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে 294টি প্রকল্পের মাধ্যমে 14 কোটি 70 লক্ষ টাকার চেক বিতরণ করেন স্থানীয় সরকার মন্ত্রী। মইনুল আহসান, এটিএন বাংলা। আধিপত্যবাদ আর ফ্যাসিবাদকে জাতি কখনো বরদাস্ত করবে না মন্তব্য করেছেন বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর সোহরা ওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি আরও বলেন, জনরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে 11 দলীয় ঐক্য। এ সময় জনগণের সাথে গাদ্দারি করে সরকার বেশি দিন টিকতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করা হলে এর দায় সরকারকেই নিতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বা জুমার রাজধানীর এই সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসেন সোহরাওয়ার্দী উদ্যানে। একই মঞ্চে আসেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। আল্লামা মামুনুল হককে তারা ভয় পায় বলেই পার্লামেন্টে ঢুকতে দেয় না। 11 দলের নেতারা অভিযোগ করেন, বিএনপি গণভোটের রায়কে বাস্তবায়ন করতে চায় না। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের প্রত্যাশিত জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণঅভ্যুত্থান হবে। যারা গণভোটের পক্ষে ভোট দিয়েছে, আজকে তারা ক্ষমতায় এসে গণভোটকে হারাম, অবৈধ বলতেছে। মূলত বিএনপির জন্ম যেই গণভোটের মধ্য দিয়ে, আপনারা তো নিজেদের জন্মকে অস্বীকার করছেন। কথাবার্তা পরিষ্কার, গণভোটের জনরায়ের আলোকে
জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, দাবি আদায় না হলে আবারও উত্তপ্ত হবে রাজপথ। বাংলাদেশের জনগণ পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না। জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিরোধী দল। সরকার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে বলে অভিযোগ তার। জীবন দেব, অন্যায়ের কাছে মাথা নত করব না। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা অবিচল সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নতুন কর্মসূচির ঘোষণা দেন। বলেন, জুলাইকে অস্বীকার করার সুযোগ নেই। স্থানীয় ছাত্র নেতৃবৃন্দের উপর যেভাবে ছাত্রলীগের হেলমেট লীগের মতো ভূমিকায় অবতীর্ণ হয়েছে, এই ধারা যদি অব্যাহত থাকে এর দায় সম্পূর্ণ সরকারকে গ্রহণ করতে হবে। বাংলাদেশে আর কখনো একদলীয় আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন 11 দলীয় জোটের নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঐক্যবদ্ধভাবে সংস্কার বিরোধী সরকারকে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ব্যাংক লুটের পরিবেশ তৈরি করে দিচ্ছে বিএনপি সরকার। রাজধানীর আইডিবিতে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এদিন এনসিপিতে যোগ দেন সাবেক যুবদল নেতা ইসহাক সরকার সহ বেশ কয়েকজন জুলাই যোদ্ধা। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা বলেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই যোদ্ধাদের নেতৃত্বে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন বিএনপি নেতা ইসহাক সরকার, শেরেবাংলা একে ফজলুল হকের নাতি ফেরসামিন হক ইকবাল, জুলাই যোদ্ধা নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের বরণ করে নেন। এ সময় ইসহাক সরকার বলেন, আবারও মাঠে নামতে হবে, এনসিপির নেতৃত্বেই কাঙ্ক্ষিত মুক্তি আসবে। আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার আকাশে আবার চিলশকুনের আনাগোনা, আবার তাবেদারি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার অচিরেই মাঠে নামতে হবে। দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির নাম ভাঙিয়ে ক্যাম্পাস অশান্ত করার পায়তারা বন্ধ না হলে কঠোর জবাব দেওয়া হবে। বিদ্যুৎ, জ্বালানি ও পররাষ্ট্র নীতি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেন তারা। বেগম খালেদা জিয়ার অনুসারী দাবি করে, ভুয়া অনুসারী দাবি করে যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিনষ্ট করার জন্য বাংলাদেশে নতুন করে ষড়যন্ত্র করছে, আমরা তাদেরকে বলবো, অতীত স্মরণ করুন। আমাদের দুঃখ হয়, আমাদের লজ্জা হয়, বিএনপি কেন শুধু লোডশেডিং এর কথা বলে, কেন লোডশেডিং বন্ধ করে বিদ্যুৎ নিশ্চিতের কথা তারা বলতে পারে না। তাদের কথা আর আওয়ামী লীগের কথার মধ্যে আমরা আর কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি করতে এসেছিলেন বিএনপিতে, তারা এখন আর সেখানে থাকার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। ফলে তারা আমাদের সাথে, যেহেতু আমরা সেই আদর্শকে ধারণ করে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইটা করে যাচ্ছে, আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার, প্রশাসন, ব্যাংক, বিশ্ববিদ্যালয় সহ সকল খাতে দলীয়করণ করেছে বিএনপি সরকার। নির্বাচিত সরকার তারা গণভোটকে অস্বীকার করলেন। সংবিধান থেকে শুরু করে অন্যান্য যে সংস্কার, আমরা যে এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর হবে, সেই সংস্কারগুলোকে এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। আমরা দেখছি আবারও ব্যাংক লুটেরারা নানাভাবে ব্যাংক লুটেরাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির নেতারা অভিযোগ করেন, ছাত্রদল আবারও গণরুম, গেস্ট রুম কালচার চালু করতে চায়, সেই সাথে দলীয় বলয়ে আটকে রাখতে চায় শিক্ষকদের। তাদের রাজনৈতিক নেতাদের দাস বানাতে চায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই গণভোট নিয়ে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় প্রেস ক্লাবে গণভোট ও সংস্কার নিয়ে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আলোচনা সভায় তিনি বলেন, দেশ এমন অগণতান্ত্রিক পরিবেশের দিকে অগ্রসর হলে তার সামগ্রিকভাবে খারাপ ফল বয়ে আনবে। সবাই এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি বিএনপি। এখন তারা ছাত্রলীগের পুরনো কাঠামোতে ফিরে ত্রাসের রাজত্ব কায়েম করতে যাচ্ছে। গণভোটের সাথে প্রতারণার শুরুটা সরকার তার প্রথম দিন থেকে শুরু করেছে এবং পরের ধাপে এসে তারা মিষ্টি কথা বলছে, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। বিএনপি যখন অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলে, তখন বিএনপির দেওয়া নোট অফ ডিসেন্ট অর্থাৎ সংস্কারের মূল প্রস্তাবনা যেগুলো, তার বাইরে গিয়ে পশ্চাৎপদতা যেটা,
সেটাকে তারা বাস্তবায়নের কথা। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব ভোক্তাদের ওপর পুরোপুরি পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদকে সাথে নিয়ে সিলেট সদর উপজেলার বাসিয়া নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, চলমান বিদ্যুৎ সংকট মোকাবেলায় তেল ও গ্যাসের সংরক্ষণ সুবিধা নির্মাণে কাজ করছে সরকার। এছাড়া এলএনজি আমদানির সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল নির্মাণে জ্বালানি মন্ত্রণালয় শিগগিরই টেন্ডার আহ্বান করবে বলেও জানান তিনি। এদিকে দেশের খাল নদী পুনরুদ্ধার ও নদী ভাঙন রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। ডিজেলের দাম বাড়ানো হয়েছে 15%, 100 টাকা ডিজেল হয়েছে 115 টাকা। এই 15% বৃদ্ধির কারণে একটি বাস যদি 200 কিলোমিটার বা একটা ট্রাক 200 কিলোমিটার পণ্য পরিবহন করে যায়, কেজি প্রতি তার অভিঘাত 30 পয়সার বেশি আসে না কেজি প্রতি। তো সেই জন্য বাস্তবে এইটুক বৃদ্ধি সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো উপাদান যোগ করবে না। ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহের কারণে কিছুটা স্বস্তি ফিরেছে পাম্পগুলোতে। সেই সাথে ডিপো থেকে তেলের সরবরাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। তবে রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকায় এখনও পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারি। অন্যদিকে দূরপাল্লার গণপরিবহনের ভাড়া বাড়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। সাদাত জাহানের রিপোর্ট। ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু হওয়ায় সংশ্লিষ্ট পাম্পগুলোতে যানবাহনের ভিড় কমেছে। শুধু মোটরসাইকেলের জন্য অ্যাপস কেন, গাড়িতে যারা আসছে তাদের অ্যাপস লাগবে না? ম্যাক্সিমাম পাম্পগুলোতে হচ্ছে আপনার এখানে ধরেন তেল পাচ্ছে, কিন্তু এরকম অনেক পাম্প আছে যেখানে ভাই তেল পাওয়া যেতেছে না। তবে রাজধানীর অন্যান্য পাম্পগুলোতে এখনও যানবাহনের দীর্ঘ সারি। রাজধানীর সবগুলো পাম্পে একসাথে তেল সরবরাহ না করায় কমছে না দুর্ভোগ। বাড়ার পরেও দেখা যাচ্ছে যে তেলের পাম্পগুলোতে তেলের সিরিয়াল এখনো কমতি নাই। আজকে এসেও ভাবছিলাম যে সিরিয়াল হয়তো একটু কমবে। সরকারের কাছে কোনো তেলের ঘাটতি নাই, তো আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা তেলের অপেক্ষা করতে কেন আছে? ডিপো থেকে তেল সরবরাহ আগের তুলনায় বেড়েছে বলে জানান পাম্প সংশ্লিষ্টরা। গত পরশু দিন 27,000 জায়গায় 37,000 পাইছিলাম, আর আগামী শনিবারও আমরা 35,000 পাবো। প্রায় আপনার 20%-এর মতো বাড়াই দিচ্ছে। এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর দূরপাল্লার বাসগুলোতে ভাড়া বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে। বলছে যে তেলের দাম বাড়ছে, এই কারণে 50 টাকা বাড়তি, 30 টাকা নিচে বেশি। এখানে হয়তো আরো বেশি নিলেও আমাদের কিছু করার ছিল না। তেলের দাম প্রত্যেক লিটারে বাড়াইছে হলো আপনার 15 টাকা, এখন আমরা ভাড়া নিয়ে হলো আপনার 690 টাকা কোম্পানির যে অনুমোদিত। ভাড়া যে বাড়ছে 11 পয়সা করে, এই অন্তর আর 50 পয়সা করে ছাড় দেওয়ার পর যাত্রীদের ভাড়া দিতে চায় না। পরিবহন মালিকরা যাতে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি করতে না পারে সেদিকে সরকারের নজর রাখার দাবি জানান যাত্রীরা। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সার্বিক পরিস্থিতি উচ্চ ঝুঁকিপূর্ণ বলেও মূল্যায়ন সংস্থাটির। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের 64 জেলার মধ্যে 58 জেলায় সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্তদের অধিকাংশ শিশু। রোগের প্রকোপ বৃদ্ধি এবং প্রাণহানিতে টিকাদানের অভাবকেই মূলত দায়ী করা হয়েছে। হাম রোগীর সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে ঢাকা বিভাগে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। এছাড়া সিলেট বিভাগে হামের উপসর্গে 1 শিশু মারা গেছে। এ সময় হামে আক্রান্ত হয়েছে 172টি শিশু, আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 860 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে আরও জানানো হয়, গত 15 মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 42 আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 198 শিশু। মুন্সিগঞ্জে বিভিন্ন অনিয়ম ও অভিযোগে স্বাস্থ্য বিভাগের 3 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বিকেলে 250 শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। মন্ত্রী হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফি, পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান উপস্থিত ছিলেন। কয়েকটা জেলা হাসপাতাল আছে, সবগুলি কাজ সমন্বিতভাবে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করার জন্য এগুলি ডিপিপি পর্যায়ে আছে, আমরা হসপিটালগুলি করবো আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে। ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ।
আমেরিকার সাথে দ্বিতীয় দফার বৈঠকে বসতে পাকিস্তান যাচ্ছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসলামাবাদ সফর শেষে তার মাস্কাট ও মস্কো সফরের কথা রয়েছে। এক বিবৃতিতে তেহরান জানায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সমন্বয় করতেই তার এই সফর। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন বলছে, চূড়ান্ত কোনো চুক্তি হলে পর্যায়ক্রমে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলে পদক্ষেপ নেবে তারা। এদিকে পেন্টাগন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও জোরদার করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে 200 যুদ্ধ বিমান সহ তৃতীয় আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। একই সাথে সেন্টকম জানায়, নৌ অবরোধ শুরুর পর এখন পর্যন্ত 34টি জাহাজকে ইরানের সীমানায় ঢুকতে দেওয়া হয়নি। অন্যদিকে লেবাননের যুদ্ধবিরতি বাড়ানো হলেও সেখানে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন চেয়েছে বৈরুত। বিএনপির শ্রমজীবী মানুষের কথা সবচেয়ে বেশি চিন্তা করে এবং তাদের সমস্যা সমাধানে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মহান মে দিবস উপলক্ষে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সৃষ্ট সংকটে সরকারের উন্নয়ন প্রচেষ্টা বাধাগ্রস্ত। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সরকার নির্বাচনের আগে যে ইশতেহার প্রণয়ন করেছে সেটার মাধ্যমে প্রমাণ করেছে যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চেয়ে এই সরকার শ্রমজীবী মানুষের জন্য অনেক বেশি ভাবে, অনেক বেশি কিছু করতে চায়। আন্তর্জাতিক একটা ঘটনার প্রেক্ষিতে একটা বড় সংকট হয়ে গেছে, যেটা আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত করেছে। ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ উদযাপন করল সারা দেশের HSC 95 ব্যাচ। আয়োজনটির উদ্বোধন করেন আয়োজক কমিটির সদস্য ও হায়াসিন্থ গ্রুপের চেয়ারম্যান ফিরোজ আহমেদ। স্মৃতিচারণ সঙ্গীতের অনুষ্ঠানে পুরো আয়োজন ছিল উৎসবমুখর। আয়োজকরা জানান, যে কোনো জাতীয় সংকট সহ সমস্যাগ্রস্ত ব্যাচমেটদের সহায়তায় সামাজিক দায়বদ্ধতা থেকে এই প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। অনুষ্ঠানে HSC 95 সোসাইটির পেজ ক্রিয়েটর ও অ্যাডমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বিপ্লব, অ্যাডমিন প্যানেলের সদস্য ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। ঢাকা মেট্রোপলিটনের ওয়ারিসা হায়দারের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হল আন্তঃজেলা অনূর্ধ্ব 16 বালিকা র্যাপিড দাবা প্রতিযোগিতা। দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম। দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, রাগবি ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল জহির স্বপন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ডক্টর ইসমত আরা হায়দার এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলি সহ অনেকে উপস্থিত ছিলেন। ভোলার জিন্নাত আক্তার, শাহনাজ রানা সফন প্রতিযোগিতায় 25টি জেলার 80 জন দাবাড়ু অংশ নেন। ঢাকার সাতারকুলের নাটমেগ ফিল্ডে শুরু হয়েছে অ্যাকশনটেক প্রেজেন্টস ফিকি ফুটবল টুর্নামেন্ট 2026। বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন হয়। এবারের আসরে অংশ নিচ্ছে 20টি দল, হবে মোট 50টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেড ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। টুর্নামেন্টে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও CEO MHM ফাইরোজ, অ্যাকশনটেকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO আদিল হোসেন, ফিকির নির্বাহী পরিচালক TIM নুরুল কবির এবং নাটমেগের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ছাত্র সংগঠনে বিভেদে নিষিদ্ধ ছাত্রলীগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে শঙ্কা ছাত্রদল সভাপতি। শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি ডাকসু ভিপির। শিক্ষাঙ্গনে দলীয়করণের সুযোগ নেই, বিশৃঙ্খলা বরদাস্ত করবে না সরকার, অর্থমন্ত্রীর হুঁশিয়ারি। কিছু মানুষের অনৈতিক ব্যবসায় জ্বালানি সংকট, মনে করেন মির্জা ফখরুল। আধিপত্য ও ফ্যাসিবাদকে জাতি কখনো বরদাস্ত করবে না বলেন বিরোধী দলের নেতা। ঐক্যবদ্ধভাবে সংস্কার বিরোধী সরকারকে মোকাবেলা করা হবে, নাহিদের বার্তা।
এবং আমেরিকার সাথে দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানের পথে ইরানি পররাষ্ট্রমন্ত্রী। স্বাগত জানিয়েছে ইইউ, চুক্তি চূড়ান্ত হলে নিষেধাজ্ঞা শিথিলের আশ্বাস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।